কথা বলছিলাম অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক। আজ বিজেপির দুই বিধায়কের বাড়ির লোকের ডাক পড়ল এ রাজ্যের সিআইডির কাছে। তার কারণ অভিযোগ উঠেছে কল্যাণী এইমসে বিজেপি বিধায়কের পরিবারের মানুষ হওয়ার সুবাদেই তারা চাকরি পেয়েছে। চাকরিটা স্থায়ী না অস্থায়ী, এর বিনিময়ে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, নিশ্চিতভাবে সেগুলো তদন্তের আওতায় আসবে। তদন্তকারীরা তদন্ত করে দেখবেন, জানাবেন। নিশ্চিতভাবে তাতে যদি এমন কিছু খুঁজে পাওয়া যায়, কোনো অনিয়ম, কোনো বেনিয়ম, সেটাও তারা জানাবেন যথাযথ জায়গায়, অর্থাৎ আদালত। বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। কিন্তু তদন্ত না করেই যেটুকু সাদা চোখে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা, এবং যা নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে এরা বিজেপি বিধায়কদের পরিবারের মানুষ। তাই প্রশ্নটা উঠছে, যারা দুবেলা এ রাজ্যের বেকারদের প্রতিশ্রুতি দেন, প্রলোভন দেখান, আমরা এলে নিয়োগে দুর্নীতি থাকবে না, আমরা এলে নিয়োগে স্বজন পোষণ থাকবে না, চাকরি হবে শুধুমাত্র মেধার ভিত্তিতে, তারা ক্ষমতায় আসার আগেই সামান্য একটা হাসপাতালটা সামান্য নয়, খুব বড়, কিন্তু রাজ্যের ক্ষমতার বিচারে একটা হাসপাতালের নিয়োগের ক্ষমতা তো সামান্যই বটে। কিন্তু সেইটুকু সামান্য সুযোগও যারা ফেলতে রাজি নন, সেখানেও দুই বিজেপি বিধায়কের পরিবারের থেকেই একমাত্র মেধা আর মেধাবীর সন্ধান পান যারা, তারা এলে ছবিটা কি সত্যিই বদলাবে? নাকি বাম আমল থেকে যা এই রাজ্যে চলে আসছে, নিজের লোকে, নিজের পরিবারের লোকের চাকরি, যা তৃণমূল আমলে অব্যাহত, কখনো আর্থিক লেনদেনের বিনিময়, কখনো পরেশ অধিকারীর মতো নিজের মেয়েকে নির্লজ্জভাবে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে চাকরি দেওয়ার মতো ঘটনা, সেটাই চলছে। আর সেটাই বিজেপি এলেও চলবে। আর তারই ভোর সকালটা দেখা যাচ্ছে এইমসের চাকরি দেওয়ার ক্ষেত্রে। তাই দুর্নীতি পরের কথা, আমাদের আজকের বিতর্কের বিষয়, আমাদের আজকের বিতর্কের প্রশ্ন, 5 বছর অন্তর প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা, এই বিধায়করা, সাংসদরা, পঞ্চায়েত, জেলা পরিষদের প্রার্থীরা হাত পেতে যাদের দরজার সামনে দাঁড়ান, ভোট ভিক্ষা করেন, প্রতিশ্রুতি দেন, আমি তো আপনারই, আমরা আপনারই, আপনার সেবাতেই দিনমান গুজরান করব, আপনাদের সেবা করব বলেই ঘর সংসার পরিবার সব ছেড়ে এক কথায় ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে নেমেছি, আপনার ভালো করব। তারা মিথ্যা প্রতিশ্রুতি দেন, এটা প্রমাণিত না? কেন স্বজন বলতে জনগণ নয়, যে জনগণ ভোট দিয়ে ক্ষমতার অলিন্দ দিয়ে শেষমেশ চেয়ার অবধি পৌঁছে দেয়, সেই জনগণ চাকরি দেওয়ার বেলায় নিজের হয় না, স্বজন হয় না, শুধুমাত্র পরিবার, শুধুমাত্র নিজের লোক, তারাই স্বজন। তাহলে বলেন না কেন চাকরির প্রতিশ্রুতি দেওয়ার সময় চাকরি দেব, তবে পরিবারে দেব, ফ্যামিলির মধ্যে দেব। আপনারা যেমন আঙুল চুষছেন তেমনই চুষে যাবেন সারা জীবন। ভোট দিন, আঙুল চুষুন, চাকরির আশা করবেন না। এটা বলতে শুনি না তো। লোভ দেখান চাকরি দেব, লোভ দেখান আপনাদের সেবা, কাজে করেন পরিবারের সেবা। জনগণ ভোট দেয়, স্বজন শুধু পরিবার। আসবো বিতর্ক, তার আগে বিশেষ প্রতিবেদন। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির তদন্তে আরও তৎপর সিআইডি। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসুয়া ধর ঘোষকে নোটিশ পাঠিয়েছে সিআইডি। শুক্রবারই তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে পাল্টা চিঠি দিয়ে 10 দিনের সময় চেয়ে নিয়েছে অনুসুয়া। অন্যদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানাকেও নোটিশ পাঠানো হয়েছে। সোমবার তাকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি। অভিযোগ, কম নম্বর পেয়েও কল্যাণী এইমসে এরা চাকরি করছেন বিধায়কের প্রভাব প্রতিপত্তির জোরে। ইতিমধ্যে তদন্তে নেমে বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এর আগে নাম জড়িয়েছে তৃণমূল বিধায়ক শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর।
আদালতের নির্দেশে চাকরি গেছে তার মেয়ে অঙ্কিতা অধিকারীর, দিতে হয়েছে মোটা অঙ্কের জরিমানাও। এবার কল্যাণী এইমসে নিজেদের প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি, বেআইনি নিয়োগের অভিযোগে বারবার সরব হয়েছে বিজেপি। এবার বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্তে তৎপর সিআইডি। বিজেপি এত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, ওদের বিধায়ক তার একজনের পুত্রবধূ, একজন কন্যার বেআইনিভাবে নিয়োগ হয়েছে, এটা তদন্ত করে দেখাও। স্টেটে প্রচুর দুর্নীতি হয়েছে, সেখানে সিবিআই ও টিএমসি মনে করছে যে না, এটা সিবিআই বিজেপি পাঠিয়েছে, এখানে ইডি বিজেপি পাঠিয়েছে। তার একটা আমরা বলতে পারি যে রিভেঞ্জ হিসাবে দেখছে যে না, বিজেপির বিধায়কগুলোকে টার্গেট করে তাদেরকে ডাকা হচ্ছে, তাদের বিরুদ্ধে সিআইডি পাঠানো হচ্ছে। আমি মনে করি না যে কোনো দুর্নীতি হয়েছে, যা করা হয়েছে আইন মেনেই করা হয়েছে। কথায় বলে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। ক্ষমতা থাকলেই স্বজন পোষণে ঘরের ছেলে ঘরের মেয়ের চাকরি যেন পাকা। ক্ষমতা থাকলেই ফুলে ফেঁপে ওঠে ক্ষমতাধরদের মোসাহেব কেষ্টবিষ্টুরা। বারবার এই অভিযোগ উঠছে, কখনো শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে, কখনো বিরোধী বিধায়কদের বিরুদ্ধে। ক্ষমতার জোরে দরিদ্র মেধা উন্নতির সিঁড়ি পেয়েছে এ নজির বিরল। আর এখানেই প্রশ্ন সাধারণ মানুষের, চাকরি করে দেওয়ার ক্ষমতাই যদি থাকে, তাহলে কেন কোনো নিরন্ন পরিবারের কথা মনে পড়ে না ক্ষমতাধরদের? কেন শুধু নিজের পরিবারেই মেধাবীর সন্ধান পান তারা? মেধাবী হলে ক্ষমতা প্রয়োগের প্রয়োজনটাই বা হয় কেন? আর 5 জনের মতো মেধা তালিকা থেকেই তো নিয়োগ হতে পারে। জনগণের প্রতিনিধিদের কাছে জনগণ কবে স্বজন হয়ে উঠবে? রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আজকের বিতর্ক, সেই বিতর্কের মূল প্রশ্নগুলোর দিকে শুরুতেই নজর রাখি আমার আজকের অগ্নিবাণে। ভোট দেয় জনগণ আর পরিবারই স্বজন। অগ্নিবাণ 2, সব মেধাই কি নেতাদের পরিবারে? অগ্নিবাণ 3, ভোটের ইস্তেহারে পরিবারের সেবা করবেন, এটা লেখেন না কেন? আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সন্দীপা চক্রবর্তী কংগ্রেস মুখপাত্র, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন AIDYO রাজ্য কমিটির সদস্য সুপ্রিয় ভট্টাচার্য, এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বাম ছাত্রনেতা বিক্রম বাহাদুর মন্ডল। প্রত্যেকের কাছে আসবো। শুরু করি সজলবাবু এবং সন্দীপার কাছ থেকে। প্রথম সজলবাবু, আপনার কাছ থেকে শুরু করি, কারণ এই রাজ্যে ক্ষমতায় না থাকলেও এইমসের সুবাদে এই মুহূর্তে আজকে আপনারা খবর, রাজ্যের ক্ষমতা পাননি আপনারা, এখন কেন্দ্রে পেয়েছেন, অন্যান্য রাজ্যে পেয়েছেন, সেখানে কি অভিযোগ আছে আমি জানি না, কিন্তু এই রাজ্যের মাত্র একটি হাসপাতালে নিয়োগের সুযোগ পেয়েছেন কি পাননি আপনাদের 2 বিধায়ক, একজন পুত্রবধূ আর একজন নিজের মেয়েকে চাকরিতে ঢুকিয়ে দিল। আর কোথাও মেধা নেই সজলবাবু? দেখুন, কথাটা আপনারা যেভাবে প্রেজেন্ট করছেন যে আর কোথাও মেধা আছে কি মেধা নেই, হ্যাঁ নিশ্চয়ই নেতারা তার পরিবারের কাউকে দিলে এই ধরনের 2-1টা কথা উঠতে পারে, কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এটা অন্যায় কি অন্যায় নয়, তাহলে আমি বলবো যে আপনি যে ক্ষেত্র দিয়ে বলছেন সেক্ষেত্র দিয়ে মানুষের ভাবাবেগ মনে আঘাত লাগতে পারে, কিন্তু যদি বলেন যে অন্যায় কিনা বেআইনি কিনা, এটা কোনোভাবে বেআইনি নয়। অর্ণব গোস্বামী আপনাকে কোথা থেকে চাকরিতে তুলেছেন, কোথা থেকে নিয়ে এসছেন, সেটা একান্ত তার ব্যাপার। ঠিক সেই রকম ভাবে আমি তো তার পরিবারের কেউ নাই, আমি বলছি, কেউ বলতে পারবেন না আমি তার পরিবারের কেউ, আমাদের এখানে তার পরিবারের কেউ আছে, আমি বলি তো ঠিক সেরকম ভাবে এখানেও যাকে চাকরিতে নেওয়া হয়েছে তিনি কোনো পরীক্ষা দিয়ে, কোনো পরীক্ষার মাধ্যমে ওখানে চাকরিতে ইন্টারভিউ হয় না, অ্যাপয়েন্টমেন্ট হয় না, ওখানে ওইভাবে কিছু হয় না, একটা কন্ট্রাকচুয়াল সার্ভিস। মানে আপনি কোথাও শুনেছেন 100 দিনের চাকরির ইন্টারভিউ হয়েছে? আপনি কোথাও শুনেছেন এই সিভিক পুলিশের ইন্টারভিউ হয়েছে? এরম যেমন এগুলোর কোনো কিছু হয় না, ঠিক সেই রকম ভাবে
এটারই আরেকটা ভার্সান এইমসে নেওয়া হয়েছে, যেখানে এটা কেন্দ্রীয় সরকারি চাকরি নয়। আগে মানুষের কাছে সেগুলো পরিষ্কার করুন যে এটা এসএসসিতে কাউকে বঞ্চিত করে নয়, এসএসসিতে পরীক্ষায় নাম্বার বাড়িয়ে নয়, এসএসসিতে পরীক্ষায় ফেল করে তাকে পাস করানো নয়, এগুলো ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাগটুইতে যেমন যাদের হাতে চাকরির লিস্ট স্লিপ তুলে দিলেন, ওগুলো সব ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট। ঠিক সেই রকম ভাবে এটাও তাই, এখানে কোনো বেআইনি ব্যাপার নেই। প্রতিহিংসা পরায়ণ হয়ে সিআইডি এইসব কাজকর্ম করছে, এটা আদৌ দোপে টিকবে না। প্রশ্ন এটা নিশ্চয়ই আপনার কথা অনুযায়ী আমিও মানতে যে ঠিক আছে, এটা যদি কোনো নেতার বাড়ির না হয় কারোর হলে ভালো লাগতো, কিন্তু আমাদের নেতারা এত কোটিপতি লোক না, তারা অত্যন্ত সাধারণ ঘরের মানুষ। বেশ, কিন্তু আমি আমার একটাই প্রশ্ন সন্দীপ আপনার কাছে, সজলবাবু যে প্রশ্নটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, নিশ্চিতভাবে বুঝতে পারছি অস্বস্তি আছে কন্ট্রাকচুয়াল বলে, তো কন্ট্রাকচুয়ালের মধ্যেও কি আর সত্যি সত্যি চাকরি পাওয়ার মতো আর কাউকে খুঁজে পাওয়া গেল না? আপনাদের নেতারা সাধারণ মানুষ বুঝছি, তার থেকেও তো সাধারণ, অতি দরিদ্র মানুষের রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। আপনি এড়িয়ে গেছেন বলেছেন যখন, তাহলে আমার ভুল ছিল, সেটাকে আমি শুধরে নিয়ে বলে দিই। দেখুন, আমাদের যারা এমএলএ আছে এমন আছে, তাদের নিরাপত্তা রক্ষীরা না তাদের জন্য চাল ডাল এনে খাওয়ায়। আপনি যে দুজন এমএলএর কথা বলেছেন তাদের পরিবারের অবস্থাটা দেখে আসবেন, তাদের পরিবারের অবস্থা আমাদের প্রত্যেকে যারা বসে তাদের থেকেও অনেক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া। আমি বুঝলাম সজলবাবু, কিন্তু তাই যদি হয় কন্ট্রাকচুয়াল সার্ভিস, হ্যাঁ নিশ্চয়ই, এখানে তো কোনো ইন্টারভিউ হয় না, এখানে কোনো ইন্টারভিউ হয় না। তার মানে কি নেতার ছেলেরা কোনো চাকরিও করবে না? নিশ্চিতভাবে করবে, নিশ্চিতভাবে করবে, কিন্তু কাউকে ডিপ্রাইভ করে পুলিশ অধিকারীর মেয়ের সঙ্গে এটা তুলনা করা যাবে না। কিন্তু নেতার ছেলেরা সেখানেই, বা নেতার মেয়েরা বা নেতার পরিবারের লোকজনরা সেখানেই চাকরি করবে যেখানে চাকরি করে দেওয়ার রাজনৈতিক ক্ষমতা বা প্রভাব নেতার আছে। এটা কি নিতান্তই কাকতালীয় সন্দীপা? দেখুন, প্রথমে তো জানতে হবে যে এই অভিযোগটি প্রথমে কে করেছিলেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, আমরা কিন্তু কেউই করিনি। ওনাদের মানে বিজেপির দলেরই এক নেতা এইটার বিরুদ্ধে কথা বলেছিলেন এবং অভিযোগটি করেছিলেন। অভিযোগ যার বিরুদ্ধে, উনিও বিজেপির নেতা, যিনি অভিযোগ করেছেন উনিও বিজেপি নেতা। সেখানে তারপর তো বাদবাকি আমরা দেখছি কি হচ্ছে, কার্যপ্রণালী কোন দিকে এগোচ্ছে। তো সেখানে আজকে যদি সজলবাবু এই জিনিসটাকে জাস্টিফাই করতে চান যে কন্ট্রাকচুয়াল বলে বা কন্ট্রাকচুয়াল না হলে ইন্টারভিউ হয়নি ইত্যাদি ইত্যাদি বলে যদি জাস্টিফাই করতে চান যে কিভাবে এই চাকরিটি হয়েছে, আচ্ছা উনি ছাড়া, ওই মহিলা ছাড়া কি আর কোনো যোগ্য প্রার্থী ছিলেন না? আমাদের এখানে একটা প্রশ্ন, আমি কয়েকটা তথ্য দিতে চাই, যদি সজলবাবুর ধৈর্য থাকে, শক্তি থাকে, সাহস থাকে, একটু শুনতে আমি আর্জি জানাবো ওনাকে। জানেন কর্ণাটকাতে এই মুহূর্তে কি হচ্ছে? কর্ণাটকাতে এই মুহূর্তে পিএসআই স্ক্যাম নিয়ে রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে, সাব ইন্সপেক্টর স্ক্যাম নিয়ে, পদের স্ক্যাম নিয়ে। আচ্ছা, গুজরাটে কি হয়েছে? গুজরাটে 2021 থেকে আমরা দেখছি হেড ক্লার্ক স্ক্যাম নিয়ে, যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। গুজরাটে কে আছে? বিজেপি। কর্ণাটকাতে কে আছে? বিজেপি। গুজরাটে এনার্জি ডিপার্টমেন্টে যে বিপুল পরিমাণে দুর্নীতি ধরা পড়েছে, সেখানে কে আছে? গুজরাট, বিজেপি। আচ্ছা, আসামে কি হয়েছে? আচ্ছা সজলবাবু আমাকে একটু বলুন তো, মীনা ভূঁইয়া, শ্রীমতী মীনা ভূঁইয়াকে আপনি বলতে পারবেন? শ্রীমতী মীনা ভূঁইয়াকে বলতে পারবেন না? আমি বলে দিচ্ছি, হিমন্ত বিশ্ব শর্মার শাশুড়ি মা হন উনি। একটা বিশাল পরিমাণের একটা ল্যান্ড দুর্নীতি, জমি সংক্রান্ত দুর্নীতি এখন চলছে সেখানে, সেটা নিয়ে বারবার আমরা জানিয়েছি এসআইটি গঠনের জন্য, কিন্তু কোনো কিছু করা হচ্ছে না। সেখানে জার্নালিস্টদের অবধি নাকি ধমকি দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যে এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলা হয় তাহলে ওনাদেরকে শোকজ নোটিস পাঠানো হবে বা ইত্যাদি ইত্যাদি যা করে থাকে প্রশাসনিক উপায়, যেভাবে ব্ল্যাকমেল করে থাকে। আচ্ছা, আসামেও কিন্তু আবার সেই সাব ইন্সপেক্টর পোস্ট নিয়ে কিন্তু দুর্নীতি চলছে। আমাদের কথা হচ্ছে সেখানে যে জাস্টিফাই করবেন না, দুর্নীতি যদি হয়ে থাকে সেটাকে বলার মতো সাহস রাখুন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, আমরা সেটা তদন্ত করব এবং আমরা তদন্তে সহায়তা করব। সহায়তা করার পরিবর্তে আপনি জাস্টিফাই করছেন যে এসএলএসটিতে কি হয়েছে বা টেটে কি হয়েছে বা প্রাইমারিতে কি হয়েছে ইত্যাদি ইত্যাদি নিয়ে তৃণমূলের কথা আপনারা বলছেন এবং আপনাদের কৃতকার্যটাকে মানে যা করেছেন
দুর্নীতিকে সেটাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন, এটা কিন্তু চলতে পারে না, এটাকে বলে দ্বিচারিতা। আপনি তাহলে তৃণমূলকেও বলার মতো কোনো অধিকার আপনাদের নেই। আচ্ছা, তৃণমূল তো আজকে নেই, আমি জানি না এখানে কেন নেই। মাননীয়া কিছুদিন আগে বলেছিলেন যে ওনার হাতে নাকি 30,000 চাকরি আছে। আচ্ছা অনির্বাণ বাবু, এই গত কয়েক বছরে, গত 3 বছর ধরে নিন, 3 বছরে একটা ডিপার্টমেন্টের চাকরির নোটিফিকেশন আপনাদের কাছে এসছে বা আপনারা দেখাতে পেরেছেন চ্যানেলের পর্দায়? আমরা তো পাইনি, আমরা তো দেখিনি কোথাও। তাহলে 30,000 চাকরি কোত্থেকে এলো? তো দুটি দলে কিন্তু সমান দোষে দুষ্ট হয়ে আছে। এবং আমি বারবার বলি না, তৃণমূল বিজেপি দুটি দলই রত্ন। এই রত্নর পরিভাষাটা হচ্ছে এটা, রত্নের ডেফিনেশনটা হচ্ছে এটা, যে দুর্নীতিকে দুটি দলই প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে এবং জাস্টিফাই করছে। আমি তৃণমূলের যিনি প্রতিনিধি, তিনি এলে নিশ্চিতভাবে, তার কোনো একটি কারণে আসতে দেরি হচ্ছে, তিনি এসে পৌঁছতে দেরি হচ্ছে, আমি এলে পরে নিশ্চিতভাবে তার কাছ থেকে উত্তর নেবো। আপাতত সজলবাবু হাত তুলেছেন, সজলবাবু 30 সেকেন্ড নেবো আপনার কাছ থেকে, তারপরে সুপ্রিয়বাবু এবং বিক্রম বাহাদুরের কাছে যাবো। আমাকে আমাদের প্রিয় কংগ্রেসের মুখপাত্র তিনি বলেছেন ধৈর্য, শক্তি, সাহস এগুলো সঞ্চয় করে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে। আমি সেরমভাবেই করেছি। হ্যাঁ, নিজের মেয়েকে চাকরি দিয়েছে, দেখতে খারাপ লাগে। আর কংগ্রেসের চাকরিটা বংশ পরম্পরায় গান্ধী পরিবার করে আসছে, সেখানে আপনাদের একটুও কষ্ট হয় না ম্যাডাম? এটা সারা ভারতবর্ষের মানুষের খারাপ লাগে। হ্যাঁ, সেই কবে থেকে নেহেরু আমল থেকে চলছে, আজও চলে আসছে পাপ্পু অবধি। আচ্ছা দেখুন, আপনি বলেছেন সাহস রাখুন, রাখলাম, তদন্ত করবো। আপনি কোথায় তদন্ত করবেন? কিসের তদন্ত করবেন? আপনাদের তো তদন্ত করার কোথাও কোনো অভিযোগ জায়গা আছে বলে জানি না। বলেছেন মীনা ভূঁইয়ার কথা, হেমন্ত বিশ্ব শর্মার শাশুড়ি খুঁজে পেয়েছেন বটে, শাশুড়ি একটা জামাই পেলেন না? ভারতবর্ষের জামাইয়ের নাম রবার্ট বডরা। আপনারা যে চোরের মায়ের বড় গলা, দিদি বলেছিলেন চোর কি মাই জোরসে বলে, আপনাদের গলা দিয়ে বেরোবে এটা বুঝতে পারিনি, আজ দেখলাম। সময় শেষ, উত্তর নিয়ে কথা বলা যায়। সন্দীপা আপনার কাছে 30 সেকেন্ড উত্তর নেবে, বাকি দেখে যাবো প্লিজ 30 সেকেন্ড। না দেখুন, গান্ধী পরিবার এবং কংগ্রেসকে নিয়ে ইজি টার্গেট না, খুব ইজি টার্গেট। কেন কি মেরুদণ্ডটা তো বিক্রি করেনি গান্ধী পরিবার আজ অব্দি, বাকিরা তো অনেকেই দেখেছি, সিন্ধিয়া থেকে শুরু করে ইত্যাদি। আচ্ছা ওই জিনিসে আমি যেতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি যে সজলবাবু অনুরাগ ঠাকুর কোন বংশ পরম্পরায় এসছেন? আপনি একটু বলুন না। মানে দুষ্মন্ত সিং, আচ্ছা এই কৈলাস বিজয়বর্গীর ছেলের নাম কি? আচ্ছা ওই অজয় মিশ্রা টেনি ইত্যাদি কি কেস জানি আছে? মানে এই বংশ পরম্পরার কথা যদি বলতে হয়, অনির্বাণ বাবু আমি শেষ করছি, যেভাবে আমাদের নেতাকে বারবার পাপ্পু বলা হয়, সজল বাবু একটা কথা বলে দিই আজকের দিনে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমাদের ভারতবর্ষে মায়েরা তাদের বাচ্চাদের আদর করে পাপ্পু, পাপা ইত্যাদি নাম রাখে, কিন্তু কেউ ফেকু নাম রাখে না, না। আপনারা ফেকু নামটা রেখেছেন যেটা মায়েরা রাখে না। আমরা তো ঘরের ছেলেকে পাপ্পু বলে ডেকেছি, আপনারা তো উত্তেজনা কেন? আপনি ফেকু বললেন, আমি তো রাগিনি। সন্দীপা সজলবাবু, সন্দীপা দেবী, সজলবাবু, ফেকু বনাম পাপ্পু লড়াই থেকে আমরা আপাতত নিতান্তই যারা ফেকু মানে হতদরিদ্র রাজ্যের বেকারদের কথায় আসি, এবং নিতান্তই যারা এখনো পাপ্পু হয়ে রইলেন, যারা এখনো সাবালক হতে পারছেন না, একটা চাকরি পাচ্ছেন না বলে, আমি যথাক্রমে বিক্রম বাহাদুর এবং আমি সুপ্রিয়বাবু দুজনের কাছে আসবো। বিক্রম বাহাদুর, প্রথমে আপনার কাছে আসি। যা এই মুহূর্তে এ রাজ্যের সবথেকে বড় অভিযোগ এ রাজ্যের শাসকের বিরুদ্ধে, তা কিন্তু এই আমল থেকে শুরু, এমনটা নয়। বুকে হাত দিয়ে বোধ আপনারাও বলতে পারবেন না, বাবা বলে 34 বছরে ঘরের লোকের চাকরি হয়নি, স্বজন পোষণ হয়নি, এটা আপনারাও বলতে পারবেন না। আমার প্রশ্নটা খুব সহজ ছিল, হয়েছে, ভবিষ্যতেও হবে, সেটাই যখন ঘটনা, তখন সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য নির্বাচনী প্রতিশ্রুতিতে গাল ভরে এত চাকরির প্রতিশ্রুতি লেখার দরকার কি? বললেই তো হয়, আপনারা আমাদের ভোট দিন, আমরা নিজের বাড়ির লোককে চাকরি দেবো। দেখুন, মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে দলতন্ত্র নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু বর্তমান কি আমরা সেটা দেখতে পাচ্ছি? সেটা নয়। এ রাজ্যের যে সরকার পুরোটাই একেবারে দুর্নীতিগ্রস্ত। সেখানে স্বজন পোষণের যে ভুরি অভিযোগ সেখানে উঠে আসছে। সেখানে আপনারা দেখতে পাবেন যে পরেশ অধিকারী, শিক্ষা প্রতিমন্ত্রী, তার মেয়ে থেকে শুরু করে একেবারে ভুরি অভিযোগ রয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি যে গুণধর খাঁড়া, ওনার 2 মেয়ে একসঙ্গেই বাদ গেলেন চাকরি থেকে। এই চাকরির প্রশ্নে আজকে আপনারা যেটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে বিজেপির যে 2জন বিধায়ক রয়েছেন, একজন হচ্ছেন
আপনার নীলাদ্রি শেখর দানা এবং বঙ্কিমচন্দ্র ঘোষ, এই দুজনের কন্যাও আজকে চাকরি পেয়েছেন। কিন্তু এই চাকরি পাওয়ার প্রশ্নে সজল বাবু যেটা বললেন, সেই জায়গা থেকে উনি যেটা বললেন যে ওনার পারিবারিক অবস্থা খারাপ, ইন্টারভিউ হয় না, তার মানে কি আমরা ধরে নেব যে এটা স্বজন পোষণ নয়? এবং এই স্বজন পোষণকে বিজেপি যে সাপোর্ট করে, সেই জিনিসগুলি আপনারা দেখতে পাবেন যে সেখানে বিশ্বজিৎ ঘোষ তিনি যখন তৃণমূল ত্যাগ করে বিজেপিতে এলেন এবং বিজেপিতে আসার পরে তিনি বলছেন যে তৃণমূলে কিভাবে চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুর্নীতিগুলো ঘটছে, সেই দুর্নীতির প্রশ্নে এই বিজেপি এবং তৃণমূল দুটো দলই কিন্তু এক জায়গা থেকে তারা দাঁড়িয়ে তারা লড়াইটা করছে। আসলে বিজেপি তৃণমূল তারা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ রয়েছে। আর বামেরা মুদ্রা কোন পিঠ? আপাতত অচল মুদ্রা, আপনাদের শাসন ক্ষমতায় নেই, কিন্তু যখন ছিলেন তখন কি করেছেন? হ্যালো, শোনা যাচ্ছে বিক্রম বাহাদুর বাবু? যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা কি করেছেন? এখন তো নয় অচল মুদ্রা, এদের বলেছিলেন মুদ্রার এপিঠ ওপিঠ। আপনারা কোন কিরকম মুদ্রা ছিলেন যখন সচল মুদ্রা ছিলেন? আমার একটু সমস্যা হচ্ছে ইন্টারনেটে, আপনি আরেকবার বলুন অনির্বাণ দা। বলছি ক্ষমতায় যখন ছিলেন আপনারা তখন মুদ্রার কোন পিঠ ছিলেন? ক্ষমতায় যখন ছিলাম তখন আপনারা দেখতে পাবেন যে এরকম ভুরি ভুরি অভিযোগ প্রকাশ্য এবং হাইকোর্টে গিয়ে চাকরি যেতে হয়নি কোনো বামফ্রন্ট নেতার ছেলে বা মেয়েকে। পাড়ার স্কুলে আর এলাকার কলেজে সিপিআইএম বা বামপন্থী ছাড়া আর কোনো অধ্যাপক খুঁজে পাওয়া যেত না, মানে যত মেধা ওইখানে গিয়ে জড়ো হয়েছিল নাকি? বেছে বেছে কমিউনিস্ট পার্টির হোল টাইমারদের পরিবারের লোকেরা সরকারি চাকরি, অধ্যাপনা বা শিক্ষকতা করতেন কেন? সব মেধা ওখানেই ছিল, তাই? সব মেধার প্রশ্ন নয়, প্রশ্নটা এখানেই যে 2011 সালের পেছনে আপনি একটু পিছিয়ে দেখুন, সেখানে শুধুমাত্র কেবল টাকার বিনিময়ে এবং স্বজন পোষণের দ্বারা চাকরি হয়েছে না অন্যান্য যারা বামপন্থী করতো না তারা চাকরি পেয়েছে? 2010 সালের শেষ এসএসসি পরীক্ষায় রাজ্যে, মানে আপনাদের পরিচালনা, আপনারা যখন ক্ষমতায় ছিলেন, শুধুমাত্র জলপাইগুড়ির সিপিআইএম এর এক নেতার পরিবারের 11 জন চাকরি পেয়েছিলেন। এরপরে বলবেন স্বজন পোষণ হয়নি, আপনাদের সময় হয়নি কিচ্ছু, সব এখানে শুরু হয়েছে পরিবর্তনের পর। হ্যাঁ দেখুন, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে দলতন্ত্র নয় গণতন্ত্র শুরু হবে, যেখানে জনতার জন্য কাজ করা হবে। মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন, সে তো মমতা ব্যানার্জি বলেছিলেন, আপনারা কি করেছিলেন? আপনারা যা বলছেন মমতা ব্যানার্জি তো বলেছিলেন, মমতা ব্যানার্জি কি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোক এই মুহূর্তে তাদের প্রতিনিধি এসেছেন, তার কাছ থেকে শুনবো। কিন্তু আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনারা কি করেছেন? আপনারা যে আজকে ধোয়া তুলসী পাতা সেজে মানুষের সামনে আসেন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনারা কি করেছেন? নিজের লোককে চাকরি দেননি? পরিবারের, আপনাদের নেতাদের পরিবারের লোক চাকরি পায়নি? বিশ্বাস করবে মানুষের, এই পশ্চিমবঙ্গের মানুষের লোক যাদেরকে চাকরি দিয়েছেন তারা এখনো চাকরি করে, আমার আপনার পাড়াতেই চাকরি করে। কি লাভ বিক্রম বাহাদুর বাবু, কি লাভ বলুন তো? অস্বীকার করে কি লাভ? বলছেন সেটা দেখুন, এখানে প্রশ্নটা অস্বীকার করার নয়, কথাটা হচ্ছে এটা যে আপনি কোনোদিনও দেখেছেন যে 2011 সালে আগে যারা নিয়োগ হয়েছে তাদেরকে হাইকোর্টে গিয়ে তাদের চাকরি বরখাস্ত হয়েছে এবং তাদের চাকরি চলে গিয়েছে, তার জায়গায় একজন মানে বেকার যার প্রাপ্য তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে? আপনি এই নজিরটা কোনোদিন এই রাজ্যে দেখেছেন? দেখুন 1100 বামপন্থী কর্মী খুন হয়েছিলেন শুনেছি আপনাদের কাছে বারবার, সেই কর্মীদের খুনের সাজা খাটতেও কাউকে দেখিনি আপনাদের 34 বছর জমানার পর। তার মানে কি অভিযোগগুলো মিথ্যে ছিল? আমি জানি না, আপনারা বলতে পারবেন। সুপ্রিয় ভট্টাচার্য আছেন আমার সঙ্গে, সুপ্রিয় ভট্টাচার্য আছেন, এআইডিআই রাজ্য কমিটির সদস্য কোহিনুর আমার সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে। আচ্ছা এক লাইনে উত্তর সজল বাবু। সেটা হচ্ছে ওনার হেডফোনটা খারাপ আছে, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এটাও না হলে ভালো হতো, দেখতে খারাপ লাগে এটা। আর পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সময়কালে একটা স্লোগানই ছিল জ্যোতি নন্দন চন্দন। আজকে জ্যোতিবাবুর জন্মদিন, হ্যাঁ আপনারা মালা দিয়েছেন কিনা জানি না, তো তাই আর আজকে সেটা নিয়ে টানাহেজরা করতে চাই না। মানে দুর্নীতির আইকন ছিল চন্দন, ঠিক আছে? এক, দুই হচ্ছে ঠিকই তখন এত পরীক্ষা বন্ধ হয়নি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিছু হয়নি, তার কারণ তখন ব্যাপারটা এত ট্রান্সপারেন্ট ছিল না, অনলাইনে সবকিছু আসতো না, সবকিছু মানুষের চোখের সামনে এসে যেত না। আজকে প্রযুক্তির ফলে সেগুলো অনেক এগিয়ে যায়। আর এটাও মানতে হবে যে তৃণমূলের থেকে এই চৌর্যবৃত্তিটা আপনারা অনেক সিস্টেমেটিক্যালি করেছিলেন। বেশ, আমি সুপ্রিয় ভট্টাচার্যের কাছে যাই, এআইডিও থেকে ডিআইওয়াই থেকে আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, নিশ্চিতভাবে যুক্তফ্রন্টের এই দুটো টার্মে সামান্য কিছু সময় ক্ষমতায় থাকা ছাড়া আপনাদের যে মাদার অর্গানাইজেশন, অর্থাৎ আমি এসইউসিআইয়ের কথা বলছি, আপনারা সেভাবে কখনো ক্ষমতা ভোগ করেননি,
করেননি বলেই কিনা জানি না, কিন্তু আপনাদের বিরুদ্ধে সেভাবে কখনো তো পরিবারতন্ত্র চালানোর অভিযোগও পাইনি, কারণ আপনারা ক্ষমতায় ছিলেন না। কিন্তু আমার প্রশ্ন, ক্ষমতায় এলে আপনারাও যে সেটা করবেন না তার কি গ্যারান্টি বলুন তো? আমি তো দেখতে পাচ্ছি কংগ্রেস, বামফ্রন্ট জমানা, তারপরে পরিবর্তনের তৃণমূল কংগ্রেস জমানা, যারা এখনো পরিবর্তন করবেন বলছেন, তারা এইমসের সুযোগ পেয়েই দুজন ঘরের লোক ঢুকিয়ে দিয়েছেন। তো এরপরে বলুন তো কার উপরে ভরসা রাখা যাবে? এ রাজ্যের বেকাররা কাকে বিশ্বাস করবে না, কতবার ঠকবেন বিশ্বাস করে? প্রথম বিষয় হচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি পরায়ণ হব কি হব না, এই যে প্রশ্নটা করেছেন, যুক্তফ্রন্টের সময় আমাদের যে মন্ত্রী ছিল, যে তাদের কাজকর্মই মধ্য দিয়ে এটা প্রমাণিত যে আমরা কি ধরনের সরকারে আমাদের ভূমিকা কি হবে, আমাদের নেতা মন্ত্রীদের ভোটে জেতার পরও তার ভূমিকা কি হবে। আপনি জানেন যে আমাদের দলের এমপি ছিলেন তরুণ মণ্ডল, তিনি বর্ধিত যে এমপিদের ফি সেটাকে প্রত্যাহার করেছিলেন এবং তার বেতনের টাকায় যখন সেই বর্ধিত ফি ঢুকে গিয়েছিল এমপিদের, তিনি সেটা তার এলাকার মানে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য এবং পড়াশুনোর জন্য দিয়েছিলেন। একই পথ অনুসরণ করেছিলেন বিধায়ক তরুণ নস্কর। আমাদের নেতা বিধায়ক দেবপ্রসাদ সরকার কিছুদিন আগে মারা গিয়েছেন, প্রতিটা সাংবাদিক সশ্রদ্ধ চিত্রে স্মরণ করেছেন যে তিনি কীরকম ছিলেন। ফলে আমাদের কাজ, আমাদের পরিচয়। আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছেন, বিজেপি যখন ক্ষমতায় এসেছিল 2090-এর দশকের ওই সময়, তার একটা স্লোগান নিয়ে এসেছিল, পার্টি উইথ এ ডিফারেন্ট। বিজেপি ধর্মীয় মূল্যবোধের কথা বলে, হিন্দু ধর্মীয় মূল্যবোধের কথা বলে। কোথায় মূল্যবোধ? যতটুকু সুযোগ তারা পেল পশ্চিমবঙ্গে, সেখানেই তারা দুর্নীতি করলো। আমরা দেখতে পেলাম কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেদের দুর্নীতির সাফাই গাইতে গিয়ে বলছেন যে দাদামণি, তুমি মুর্শিদাবাদে, তুমি পুরুলিয়ায়, তুমি এই জেলায় ওই জেলায় যাদের চাকরি দিয়েছো, তাহলে তিনি যাদের শুভেন্দু অধিকারী যখন চাকরি দিয়েছিলেন তখন তিনি তৃণমূলে ছিলেন। এইরকম একটা দুর্নীতিপরায়ণ নেতাকে বিজেপি নিচ্ছে। বিজেপির ব্যাপক কেলেঙ্কারি থেকে শুরু করে রাজ্যে রাজ্যে যেভাবে ক্ষমতায় তারা আছে, তারা দুর্নীতি করে যাচ্ছে। এমনকি কংগ্রেসও দুর্নীতির দ্বারা অভিযুক্ত। আসলে রাজনীতিটা আজকে যে আমাদের দেশে রাজনীতি করতেন সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশরা, এমনকি গান্ধীবাদী নেতাও যারা ছিলেন, যে সততা নিয়ে, নৈতিকতা নিয়ে, আদর্শ নিয়ে করতেন, আজকে সেটা ধুলায় মিশে গেছে। আজকে দেশ সেবার নামে আত্মসেবা আর দেশবাসীর স্বার্থ, ওইটাই তো আমার প্রশ্ন সুপ্রিয় বাবু। যদি পরিবারের সেবাই করবেন, তাহলে দেশ সেবার বা জনসেবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আসেন কেন? 5 বছর অন্তর ভোট ভিক্ষা করতে যান কেন? আমার একটা বিরতির সময় আছে, বিরতির পর কোহিনুর মজুমদার আমার সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যোগ দিয়েছেন। আমি কোহিনুর বাবুর কাছেও আসবো, একটা ছোট্ট বিরতির পর ফিরছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে আছেন। কোহিনুর, আজকে বোধহয় আপনাদের জন্য একটু স্বস্তির দিন, কিন্তু আমি বলছি আপনাদের স্বস্তি হতেই পারে। আপনারা আজকে বলবার জন্য 4টে লাইন পাবেন। দেখুন বিজেপিও দেয়, কিন্তু সব পাখি মাছ খায়, দোষ হয় শুধু মাছ না। কারণ আমরা ক্ষমতায় আছি তাই বেছে বেছে তৃণমূলের লোকেরা চাকরি দিয়েছে, তৃণমূলের লোকেরা চাকরি দিয়েছে, দেখুন এইমসেও বিজেপি চাকরি দিয়েছে। আমি বলছি আপনাদের স্বস্তি হবে, কংগ্রেস ক্ষমতায় নেই এই মুহূর্তে রাজ্যে, তাদেরও স্বস্তি হবে, বেকারদের স্বস্তি কবে হবে? না, আমি আপনাকে একটা কথা বলি। আমি এসইউসিআই যখন বলছিলেন, উনি আমাদের জোট সঙ্গী ছিলেন 2011 সালে, আমাদের সর্বৈব সাহায্য করেছিলেন এই পরিবর্তনের সময়। তাকে সম্মান রেখেই বলছি যে তাদের সুযোগ হয়নি। আসলে ঘটনাটা কি হয় জানেন, যে আমাদের সব মানুষের মধ্যে, মানুষ তো সবাই সৎ হয় না, সব দলে কিছু সংখ্যক মানুষ সৎ আছে, কিছু সংখ্যক মানুষ অসৎ আছে। সেই অসৎ মানুষের লাইবিলিটিসগুলো বয়ে বেড়াতে হয় গোটা দলের। আমার এখানে আমি যদি বলেন যে আমার পঞ্চায়েত স্তর থেকে সব তৃণমূল কংগ্রেস কর্মী 100% সৎ, আমি এটা গ্যারেন্টি দিয়ে আপনাকে এখানে বলতে পারবো না, মিথ্যে কথা হয়ে যাবে। আমার পঞ্চায়েত স্তরে বা সেম যদি আপনি কংগ্রেসের কোনো জায়গায় কাউকে জিজ্ঞেস করেন বা সজলদাকে জিজ্ঞেস করেন, এটা কেউ বলতে পারবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এই চুরিটাকে বা এই যে বেআইনি পন্থাটাকে আমি অ্যাফিলিয়েট করব কি করব না। আমি কিন্তু ডে 1 যখন তদন্ত করছি, আমরা আজকেও এখনও এখানে দাঁড়িয়ে বলছি যে আমরা শিক্ষক দুর্নীতি, শিক্ষক নিয়োগে যে ডিসপ্যারেন্সি আছে, সেখানে যদি কোর্ট বলে দেয় যে এটা দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির জন্য আমি কোহিনুর মজুমদার দায়ী, তাহলে পুলিশ যেন আমাকে এসে বা সিবিআই যেন আমাকে এসে। কোহিনুর বাবু, আমি একটা বিষয় শুরুতে একটু ক্লিয়ার করে দিই। আপনি যেহেতু একটু পরে যোগ দিয়েছেন একটা অন্য গোলযোগের কারণে, আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই। আমি শুরুতেই আজকে বলে নিয়েছি যে নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছে কিনা
এটা এখনো পর্যন্ত তদন্তের অধীন, চার্জশিট হবে, আদালত বিচার করবে। কিন্তু দেখুন দুটো জিনিস স্পষ্ট। এক, পরেশ অধিকারীর মেয়ে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে চাকরি পেয়েছিলেন, চাকরিটা ছাড়তে হয়েছে, যোগ্য প্রার্থী চাকরিটা ফিরে পেয়েছেন, এটা স্পষ্ট। আর নীলাদ্রি শেখর দানা আর বঙ্কিম ঘোষের পরিবারের লোক চাকরিটা পেয়েছেন, এটাও স্পষ্ট। আমার প্রশ্ন, নেতাদের পরিবারের বাইরে মেধা থাকে না? না, আমি তো আবার সেখানে বলছি যে যদি এখনো পর্যন্ত 100% এটা কিভাবে হয়েছে, অঙ্কিতা অধিকারীর চাকরি, তিনি কোর্ট এখনো পর্যন্ত বলেছে যে তার চাকরিটা বেআইনি, আমি সেটা ধরেই বলছি যে সেখানে যদি তার বাবার কোনো রকম সাহায্য থাকে বা বাবার কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স থাকে, সেটা তো আইপিসিতে তার ধারা আছে নিশ্চয়ই এবং আইনে ধারা আছে, তার বিরুদ্ধে কোর্ট এবং সিবিআই অ্যাকশন নিক এবং সেখান থেকে যারা, যদি আমিও সামিল হই সেটা নিক। কিন্তু এটা তো একটা ঠিক যে আজকে যারা পরিবারতন্ত্র নিয়ে সারা দেশে যাদের কমিটেড স্লোগান পরিবারতন্ত্র, আপনি রাজনৈতিকভাবেও দেখুন, আমি একাধিক উদাহরণ আছে যে উদাহরণে দেখা যাবে যে পরিবারতন্ত্র নিয়ে বিজেপির সমস্যা আছে। ইনফ্যাক্ট আপনার মনে আছে রাজস্থানে বিজেপি হারের কারণ কি? এত হই হই করে সব জায়গায় জিতছে, রাজস্থানে বিজেপির হারের কারণ সে একটা পরিবারকে ট্যাকেল করতে পারেনি বলে। তো পরিবারতন্ত্র যে বিজেপিতে নেই, কংগ্রেস বা তৃণমূল বা রিজনাল পার্টিগুলোর মধ্যে আছে। নিয়োগে পরিবারতন্ত্র সব ক্ষেত্রে, মানে দলের ভিতরে এক রকমের পরিবারতন্ত্র, কিন্তু নিয়োগের পরিবারতন্ত্র সব ক্ষেত্রে, সেটা আপনাদের তৃণমূল কংগ্রেসে নেই। সব ক্ষেত্রে আমি তো আবার বলছি, ধরুন তৃণমূল কংগ্রেসে যদি আপনি নিয়োগ দেখেন, আমি আবার বলছি, যদি অঙ্কিতা অধিকারীর ক্ষেত্রে তার চাকরি পাওয়ার ক্ষেত্রে তার বাবা রাজ্যের মাননীয় মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী যদি দায়ী হয় বলে কোর্টে প্রমাণ হয়, কোর্ট ব্যবস্থা নিক। তৃণমূল কংগ্রেস কেন বলছেন কোর্টে প্রমাণ হয়? প্রমাণ হয়েছে বলেই তো কোর্ট চাকরিটা নিয়ে নিয়েছে, আদালতের নির্দেশে চাকরি গেছে। এইটুকু অন্তত স্বীকার করুন। আমি বাকিটাকে সরিয়ে রাখছি, টাকা পয়সার লেনদেন। আমি বলছি যে পরেশ অধিকারীর মেয়ে বেআইনি করে চাকরি না পেয়ে থাকলে চাকরিটা গেল কেন? আমি আবার বুঝতে পারবো, অঙ্কিতা অধিকারীর যে চাকরির ডিসপ্যারেন্সি আছে, সেই চাকরির ডিসপ্যারেন্সিতে তার বাবার যদি ইনফ্লুয়েন্স থাকে, আই রিপিট, তার বাবা রাজ্যের মন্ত্রী, তিনি শপথ নিয়েছেন, সংবিধানের শপথ নিয়ে বলেছেন তিনি কোনো রকম কোনো বায়াসড হবেন না, সেক্ষেত্রে যদি তার ইনফ্লুয়েন্স থাকে, তার সংবিধানের ব্রিচ হওয়াতে তার বিরুদ্ধে যে সাংবিধানিক অ্যাকশন সেটা নেওয়া উচিত বলে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে। দিস ইজ আওয়ার লাইন, বুঝলাম, দিস ইজ আওয়ার বুঝলাম। পার্টি লাইন। রাজ্যের বেকাররা কি করে বিশ্বাস রাখতে পারবেন যে কোনো রাজনৈতিক দলের প্রতি, আমি সেই লাইনটা বুঝতে পারছি না। সজল বাবু, অনেকগুলো কথা আপনাদেরকে কেন্দ্র করে কিন্তু এসছে। পরিবারতন্ত্রের বিরোধিতা করেন রাজনীতিতে, কিন্তু নিয়োগে আপনারা পরিবারতন্ত্রই করছেন। আসলে কোহিনূর সাবজেক্টের মধ্যে ঢুকতে না চাইলেও অ্যাঙ্কার তাকে জোর করে ঢোকাবে। সে বলছে আমি ঢুকবো না, তাকে ঢোকাবে। উত্তর দিলাম তো, স্পেসিফিক উত্তর দিলাম। না না, আমি কি স্পেসিফিক আপনার উত্তর পেয়েছেন না পাননি? আমি তোর তো ভালো কথা বলছি ভাই, এত রেগে যাবার কি? আমি কোথায় রাজি? যেটা হচ্ছে, আমি না প্রথমেই আপনার যা প্রশ্ন, যা বক্তব্য, আমি এক লাইনে উত্তর করেছি যে দেখুন, এটা তো ঘটনা যে এই চাকরিটা দেখতে হয়তো আপনাদের খারাপ লাগছে, আমাদেরও লাগছে, উত্তর দিতে হচ্ছে যে আর কি সত্যি ছিল না। কিন্তু তাই বলে তো এই নয় যে নেতার বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাবে না, খাবে না, এটাও তো হয় না, সেটা তো হতে পারে না। আর সব নেতা তো ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় লেভেলের নয় যে সবাই শান্তিনিকেতনের মালিক হয়ে বসে আছে, তা তো নয়। সাধারণ মানুষ তো আছে। আমাদের যে দেখেছেন, আমাদের অঞ্জনা বাউরি, বোধহয় ঠিক নামটা, চন্দনা বাউরি, নিজের দলের এমএলএ না ভাই আমার, ঠিক আছে, একে তো কম আছে, 75টা 72টা আছে, সেটা বলে গেলে কি করে হবে? চন্দনা বাউরির মতন এক মানে এমএলএও আমার দলে আছেন, যে দলের এমএলএ স্বামী রাজমিস্ত্রির কাজ করে, তো তিনি যদি একটা চাকরি পান তাহলে আপনাদের এত গোঁসা করার কোনো কারণ নেই। দেখুন, আবারও বুঝিয়ে বলছি যে অঙ্কিতা অধিকারীর লোক ঠকিয়ে চাকরি পেয়েছেন, অঙ্কিতা অধিকারী অন্য লোককে ডিপ্রাইভ করে চাকরি পেয়েছেন। ও একটা টেকনিক্যাল কথা, একটা খুব মানে কি বলবো, একটা ছল চাতুরির কথাও বলে গেছে যে অঙ্কিতার বাবা তো এখন অবধি দায়ী হয়নি, সময় লাগবে, যদি দায়ী হয় তাকে প্রকাশ হবে, কিন্তু অঙ্কিতা তো হয়েছে, তাহলে অঙ্কিতার বিরুদ্ধে অত ব্যবস্থা নাও। হ্যাঁ, যাই হোক, সেটাও কোর্টের ঘাড়ে ঠেলে দেবে যথারীতি ভাবে। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি তো বলছি ভাই, আমি তো তোমার বলছি না যে অঙ্কিতা অধিকারী আমার দলের সদস্য নয়, আমি তো বলছি, আর না না, সেটা তো জানি একদমই সদস্য নয়। তাহলে আমি কি ব্যবস্থা নেব? যার পদ নেই তাকে পদ থেকে তাড়ানো কি করে? ভাই, আমরা তো ভুল বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 ভাই, তারাও দলের সদস্য নয় অনেকেই।
কিন্তু তাদের সম্পত্তি হচ্ছে, তাই নিয়ে আমাদের জয় শাহ বলা তোমাদের উচিত না। বিজেপির সদস্য না। না, হ্যাঁ। তাই নিয়ে তুমিও বলবে না। এটা এই লাইনটা যদি হচ্ছে না, হচ্ছে বাবার দেওয়া চাকরি পেয়েছে অঙ্কিত, এটা তো সহজ। আজকে যদি না, এই বাবার দেওয়া চাকরিটা প্রমাণ হয়নি কোর্টে। বাবার দেওয়া মেয়েটির নাম যদি বঙ্কিম ঘোষ না হতো, তার বঙ্কিম ঘোষের কন্যা না হতো মেয়েটি, তাহলে তো আজকে ডাউট আসতো না, আজকে কোনো আলোচনা হতো না। বিষয়টা বঙ্কিম ঘোষের মেয়ে বলেই আলোচনা হচ্ছে, বিষয়টা তাই, আর কিছু না। আবারও বলছি, এটা একটা কন্ট্রাকচুয়াল সার্ভিস, মানুষকে মিসলিড করা হচ্ছে। এই চাকরি কোনোভাবেই কখনো ইন্টারভিউ করে হয়নি। 100 দিনের কাজ কে দিয়েছে? পাড়ার কাউন্সিলর যে এসছে তাকে দিয়েছে, যাকে পছন্দ হয়েছে তাকে দিয়েছে। না, ঠিক কথা Civic volunteer ইন্টারভিউ কে করে চাকরি দিয়েছে? হয়নি, বলতে পারবেন? এই চাকরি হাজার ইন্টারভিউ করে হয়নি। লক্ষ ছেলে civic অঙ্কিতা অধিকারীও volunteer অদ্ভুতভাবে ইন্টারভিউ হওয়ার কথা থাকলো ইন্টারভিউ না দিয়ে চাকরিটা পেয়েছেন, সিভিক অদ্ভুতভাবে। ভলেন্টিয়ারের চাকরি হাজার হাজার এই সব লক্ষ অদ্ভুত ছেলে। ঘটনা শুধুমাত্র কোথা থেকে নেতাদের পেয়েছে সঙ্গেই তারা? ঘটে। কোহিনুর বাবু, সেটা থেকেও প্রশ্ন করছে। কোহিনুর বাবু, আমি আবার বলি যে এই সিভিক ভলেন্টিয়ারের চাকরির সঙ্গে এমসের চাকরিটাকে নিয়ে এসে সজলবাবু আমাদের একটা গুলিয়ে দিয়ে একটা ব্যাপারটাকে ডবু করার চেষ্টা করছে। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশনের চাকরি, এবং স্বাভাবিক যদি এটা কংগ্রেসের কোনো মেয়ে পেত তাহলে হয়তো, বা কংগ্রেস পরিবারের কোনো মেয়ে পেত, সন্দেহ উঠতো না। সিপিএম পরিবারের কেউ মেয়ে পেত, সন্দেহ উঠতো না। কিন্তু এরকম চাকরিটা পেয়ে গেছে এবং সে চাকরির পাওয়ার মধ্যে প্রশ্নচিহ্ন আছে, এবং সেটা খুব কাকতালীয়ভাবে বিজেপি যারা কেন্দ্রের সরকারে আছে তাদের পরিবারের লোকের পেয়েছে। এবং ইনফ্যাক্ট এর মধ্যে একজন আছে যে বিধানসভা থেকে তিনি বিধায়ক, সেই বিধানসভার যে লোকসভা সেটা কেন্দ্রীয় মন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী লোকসভা, নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়ার বিধায়ক, বাঁকুড়ার সাংসদ সুভাষবাবু বোধহয় স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছে। তো স্বাভাবিক এতগুলো সিরিজ অফ কোইন্সিডেন্ট ঘটনা ঘটলে তো একটু মানুষের মনে প্রশ্ন জাগে, এবং আজকে ধীরে ধীরে সেই প্রশ্নটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বেরোবে, আমরাও ওয়েট করব সেটা। কিন্তু বিজেপি যেন কালকে এই কথাটা না বলে যে তারা পরিবারতন্ত্রে বিশ্বাসী নয়। কোহিনুর, আবার ভালো করে বোঝো কথাটা, পরিবারতন্ত্র নিয়ে আজকে কথা হচ্ছে না। কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নেতার মেয়ে বলে চাকরি পেয়েছে, কথাটা হচ্ছে তাই। আজকে ধরো আমাদের দলে চাকরি করতেন ওই জয়প্রকাশ দা, জয়প্রকাশ দাকে ওখান থেকে তুলে এই দলে চাকরি করতে, তাকে আমরা প্রশ্ন করেছি কোন ইন্টারভিউর মাধ্যমে এলেন, কি যোগ্যতার মাধ্যমে এলেন, না তো সেটা যে দল নিয়েছে তার ইচ্ছা এক। ঠিক সেই রকম ভাবে আজকে যারা এখানে চাকরি করেন তারা কোনো সরকারি নোটিশে আসেননি, ইন্টারভিউতে আসেননি, এসএসসি দিয়ে আসেননি, কোনো জয়েন্ট দিয়ে আসেননি, তারা যে কোনো একটা টেলিফোন কলে এসছেন, এসএমএস এ চাকরি পেয়েছেন ওরা, যেরকম ভাবে তোমরা চাকরি দিয়েছো আর কি। তো এই চাকরিটা এমসের চাকরিটা কন্ট্রাকচুয়াল সার্ভিস, এটা সরকার, তুমি যে বললে না সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি না, এটা একটা কন্ট্রাক্টরের আন্ডারে চাকরি। কাল সকালে যদি কন্ট্রাক্টর বলে তোমার আর চাকরি নেই, তাহলে নেই। ভালো করে বোঝো, অঙ্কিতা অধিকারী চাকরি হয়েছে সজলবাবু যতদিন চাকরিটার তো যে মাইনা পাচ্ছে তো পাবলিক এক্সচেকার থেকে যাচ্ছে, যাক না তাহলে আরে এই তো মহা মুশকিলের কথা। তাহলে কি পাবলিক এক্সচেকার থেকে মাইনা যাবে, পাবলিক এক্সচেকার থেকে মাইনা যাবে, আচ্ছা এক লাইন, পাবলিক এক্সচেকার থেকে মাইনা যাবে, প্রসেস থাকবে না। এক লাইন, এটা যদি কেন্দ্রীয় সরকারের পলিসি হয় তাতে হতেই পারে, ফাইন। তো বলছি ঠান্ডাও, কথাটা শোনো। প্রত্যেক মেডিকেল কলেজে এই ধরনের কন্ট্রাকচুয়াল গেট থেকে সুইপার থেকে শুরু করে সর্বত্র আছে। সেগুলোর কারোর কোথাও ইন্টারভিউ হয়েছে এমন খবর দিতে পারবেন? পারবেন না। ঠিক সেই রকম ভাবে এটাও তাই। গ্রুপ ডি, গ্রুপ সি কোন বিভাগে উনি চাকরি পেয়েছেন আমি জানি না, কিন্তু এটা কন্ট্রাকচুয়াল, সরকারি টাকা দিচ্ছে, যেভাবে এখানে রাজ্য সরকার দিচ্ছে ওখানে কেন্দ্র সরকার দিচ্ছে। উনি তো বলছেন না যে আমি কাজ করব না। সজল বাবু এত কষ্ট করে আমাদের সবাইকে বোঝাচ্ছেন, দর্শকদের বোঝাচ্ছেন, কিন্তু নিজের দলের নেতাদের কেন বোঝাতে পারছেন না? ইস্যুটা তো আমরা তুলিনি, ইস্যুটা তো বিজেপি দলের এক দুজন নেতাই তুলেছিলেন আজকে, এবং এটা ইস্যুটা আজকের নয়, প্রায় আমি যতটুকু যদি ভুল না হয়ে থাকি 2-2.5 মাস হয়ে গেছে এই ইস্যুটার। তাহলে বিজেপির ভেতরের নেতারা এইটার এগেইনস্টে কথা বলছে, তাহলে সজল বাবু আপনি আগে গিয়ে তাদেরকে বোঝান, আমাদেরকে বুঝিয়ে কি হবে? মানে দলে গণতন্ত্র আছে, আপনি তাদেরকে বোঝান। 120 বছর ধরে একটাই পরিবার, 120 বছর ধরে এটাকে যদি গণতন্ত্র বলে সবাই চুপ, তা নয়, তা নয়। না থেকে সেটা আজকে টিভির চ্যানেলে এসে আমরা এটা নিয়ে প্রোগ্রাম করছি, এটার নাম গণতন্ত্র হতে পারে না। তদন্ত যখন শুরু হয়েছে দেখবো আমরা তদন্ত শেষ কোথায় হয়। আমি সুপ্রিয় বাবুর কাছে যাবো, অনেকক্ষণ ধরে হাত তুলছেন সুপ্রিয় ভট্টাচার্য।
দেখুন, যা চলছে, আলোচনা যা হচ্ছে, তার মধ্যে দিয়ে তো সাধারণ দর্শক যারা এই আজকের অনুষ্ঠানটা দেখছেন তারা বুঝতে পারছেন যে আসলে প্রত্যেকটা দলই দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে, একজন আরেকজনকে গার্ড করছে, নিজেদেরকে গার্ড করতে চাইছে। চূড়ান্তভাবে দুর্নীতি চলছে, বেকাররা বঞ্চিত হচ্ছে, শুধু এ রাজ্যে নয় সারা দেশ জুড়ে। আজকে তৃণমূল শাসনের 10টা বছরে পশ্চিমবঙ্গে বেকার যুবকদের স্থান যেমন রাস্তায়, তেমনি গুজরাটে, তেমনি মধ্যপ্রদেশে দুর্নীতি হচ্ছে, কংগ্রেস পরিচালিত রাজ্যগুলোকেও দুর্নীতি হচ্ছে, বেকার যুবকরা বঞ্চিত হচ্ছে, শূন্য পদ পড়ে থাকছে। এইখানে দাঁড়িয়ে আমাদের আবেদন সাধারণ মানুষের কাছে যে আপনারা এই যে রাজনৈতিক দলগুলো যারা এই সবাই তো দুর্নীতি করছে, কিন্তু আপনাদের কথা কেউ শুনছে না কেন? আপনাদের দল দুটো তিন টুকরো চার টুকরো হয়ে যাচ্ছে কেন? আমি দর্শকদেরই বলবো, দেখুন, যারা গণতন্ত্রের কথা বলছে, যারা তারা এই টিভির আলোচনার মধ্যেই গণতন্ত্র রাখছে না, তারা একজন যখন কথা বলছে পছন্দ না হলে ঢুকে গিয়ে চিৎকার করে অন্যের সরকার থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইটা কি রাজনৈতিক শিষ্টাচার? আমরা এখানে টিভির পর্দায় যেভাবে আলোচনা করব, আমার যারা ভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা একইভাবে আলোচনা করবে। শোনার শিষ্টাচার রাখতে হবে। আপনারা যখন বলছেন আমরা শুনছি, আপনাদেরকেও শুনতে হবে। আমরা ডিওয়াইও, আমাদের অল ইন্ডিয়া ডিওয়াইও, আমরা নৈতিকতা ভিত্তিক, মূল্যবোধ ভিত্তিক, আদর্শ ভিত্তিক রাজনীতি নিয়ে চলতে চাই। ক্ষমতায় গেলেও কেউ দুর্নীতি পরায়ণ হয়ে যাবে বিষয়টা তা নয়। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ নয়। রাম লঙ্কায় গেছিলেন, লক্ষণ লঙ্কায় গেছিলেন, লঙ্কায় গেছিলেন। কে রাবণ হয়েছিলেন? রাবণ ভোটের আগে জনগণের কাছে এসে ভোট চায়, জনগণ তাদেরকে সাধু ভেবে ঠকে, ভুল দেয়। আমি জনগণকে বলবো, জনসাধারণকে বলবো যে এই রাজনৈতিক দলগুলোকে যারা জনগণের জানেন না, এই এইমসের এই কন্ট্রাকচুয়াল এবং দিল্লির প্রাইভেট আউটসোর্সিং যে চাকরিগুলো হয়েছে, তাই নিয়ে কিন্তু সেটা বেআইনি এবং সেটা নিয়ে এনকোয়ারি করছে সিবিআই। ইনফ্যাক্ট এনকোয়ারি করছে, সেটা হচ্ছে এইমসের ঋষিকেশে এই কমপ্লেনটা আছে, দেরাদুনের এর থেকে কমপ্লেন আছে। এবং আমি বলছি এখানে 600 এমপ্লয়িজ, এইমস রাজস্থানে 600 এমপ্লয়িজ নিয়ে কোয়েশ্চেন এসেছিল এবং 3 ভাগে ভাগ করা হয়েছিল। একটা ছিল পার্মানেন্ট এমপ্লয়ি, একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, এবং একটা ছিল হচ্ছে দিল্লির প্রাইভেট বেসড এজেন্সিকে দিয়ে নিজের লোকেদের চাকরি কটানো। এই গোটা ব্যাপারটা কিন্তু শুধু পশ্চিমবাংলায় 2টো কেস পাওয়া গেছে বলে নয়, এই যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা, এই চাকরিটা আউটসোর্স করছি, দিল্লির প্রাইভেট এজেন্সি দিয়ে লোক ঢোকাচ্ছি, নিজেদের লোক ঢোকাচ্ছি, এইটা নিয়ে কিন্তু এনকোয়ারি চলছে, অলরেডি এনকোয়ারি চলছে। ইট ইজ দি পার্ট অফ দ্যাট এনকোয়ারি। এইখানে সেটা আমি কোহিনুরকে একটা প্রস্তাব দেবো, আমি ওর কথা সমর্থন করছি। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে ভয়ঙ্কর ব্যাপার। মুখ্যমন্ত্রী তো আর সারা ভারতবর্ষে গিয়ে তদন্ত করতে পারবেন না, উনি বরঞ্চ সিবিআই কে ইনভাইট করুন যে এই ম্যাটারটার মধ্যে ট্যাগ করে নিতে। না এবার আমি সিবিআই তদন্ত সিবিআই কে তো বাংলার মানুষ ডেফিনেটলি, সিআইডি এসআইডি এরা তো যেতে পারবে না, এরা তো দিল্লি, বোম্বে, মাদ্রাজ যা নাম বললি ভাই যেতে পারবে না। কিন্তু আমি বলছি সিবিআই কে, এবার আমি বলি সিবিআই কেসটা, এবার আমি সিবিআই কে বলি, সিবিআই তো ডাকতেন সকাল বিকেল দিয়ে, ঠিক আছে, এবার বলি তো সিবিআই কেসটা ট্যাগ করে কি সুবিধা হয়েছিল আমি বলি। ধরুন সিবিআই যখন মামলা করেছিল এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে, সারদার মামলায়, তখন সিবিআই সবার বিরুদ্ধে এফআইআর করেছিল। সে এফআইআর তালিকা গোটা ভারতবর্ষের মধ্যে, এবং পশ্চিমবাংলায় ছিল, ভারতবর্ষের মধ্যেও ছিল। সে ভারতবর্ষের মধ্যে যারা যারা বিজেপিতে গেছে, মানে পশ্চিমবাংলাতেও যারা যারা বিজেপিতে গেছে, ভারতবর্ষেও যারা যারা বিজেপিতে গেছে, তাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি হয়নি। তার মানে একটা কথা স্পষ্ট, তার মানে একটা কথা স্পষ্ট, কোহিনুর বাবু, সজল বাবু, বাংলার ভেতরটা করুক না, কোহিনুর বাবু, সজল বাবু, কোহিনুর বাবু, সজল বাবু, সন্দীপা, তেমন একটা কথা স্পষ্ট আমি যতটুকু বুঝতে পারলাম, চিটফান্ডের প্রতারিতরাও যেরকম টাকা ফেরত পাননি, বাংলার বেকারও সেরকম কোনোদিন চাকরি পাবেন না। মানে ভাববেন যে চাকরি পাবো, বলবেন যে চাকরি দেবো, কিন্তু আসলে পাবেন না। বিক্রম বাহাদুর কিছু বলতে চাইছেন? বাবু, আমরা তো টাকা ফেরত দেওয়া শুরু করেছি। বিক্রম বাহাদুর বাবু, যেখানে বিক্রম বাহাদুর বাবু, আমাকে একটু বলতে দিন, আমাকে দেখুন আমি অনেকটা দূরে আছি, আমাকে একটু বলতে দিন। হ্যাঁ প্লিজ বলুন। বলছি যে মমতা ব্যানার্জি যখন 100 দিনের কাজকে চাকরি হিসাবে ঘোষণা করে, তেমন সজল বাবুই প্রথমে বললেন যে এই যে
এইমসে যে নিয়োগগুলো হয়েছে সেগুলো কন্ট্রাকচুয়াল 100 দিনের কাজের মতো। এখান থেকেই স্পষ্ট হয় যে তৃণমূল এবং বিজেপি তাদের যে আদর্শগত একটা মিল রয়েছে, যেখানে তারা বেসরকারিকরণ থেকে শুরু করে তারা 100 দিনের কাজের সঙ্গে তুলনা করে তুলছেন এইমস এর চাকরিটাকে, এবং সেখানে তারা দেখাচ্ছেন যে তাদের নেতার মেয়েরা যে চাকরি পেয়েছে সেটা কোনো স্বজন পোষণ নয়। স্বজন পোষণের প্রশ্নে বিজেপি একেবারে ধোয়া তুলসী পাতা, এই কথা নয়। আরেকটা কথা বলছি, সজলবাবু যেটা বললেন যে জ্যোতিনন্দন চন্দনের যে কথাটা বললেন, আপনাদের কাছে সিবিআই আছে, সুপ্রিম কোর্ট আছে, আপনাদের কাছে সমস্ত রকম আছে, আপনারা সেটা দিয়ে এতদিনে কেন তদন্ত করালেন না? কেন বামপন্থীদের বিরুদ্ধে আপনারা রাস্তায় নামলেন না? কেন আপনারা তার বিরুদ্ধে তদন্তে নামলেন না? সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা এই বিজেপি এবং এই তৃণমূল দুজনেই একই রকম তাদের এজেন্ডা নিয়ে তারা কাজ করে, এবং সেই জায়গা থেকে তারা একত্রিত ভাবে একই সঙ্গে কাজ করে যাবে। এবং তৃণমূল এবং বিজেপি যে তারা একই মুদ্রা রিপিট সেটা হচ্ছে প্রথমেই 100 দিনের কাজের সঙ্গে এইমস এর চাকরিকে আর ক্ষমতায় থাকলে মানে সচল মুদ্রা হলে বামপন্থীরা হচ্ছে সেই মুদ্রারই আরেকটা ভার্সন, সেটাও স্পষ্ট। হ্যাঁ, আচ্ছা এক লাইন করে ঠিক আছে, এক লাইন চলে গেছে তখন কেন 30 সেকেন্ড বিক্রমবাবু সময় শেষ হয়েছে, আমি 30 সেকেন্ড দেবো সজলবাবু তদন্ত করাচ্ছেন না। 30 সেকেন্ড বিক্রমবাবু সময় শেষ, আমি অন্যদের কাছে যাই, বাকিদেরও তো বলার আছে। সজলবাবু একটা কথা বলি, একে বিক্রম তার উপরে বাহাদুর। হ্যাঁ, আমি প্রথম জানতে চাই উনি কোন বাম নেতা বলে তো কিছু হয় না, উনি তো একটা স্পেসিফিক রাজনৈতিক দল, সিপিআই। আচ্ছা ঠিক আছে, মানে এবারে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যে ধরনের কথাগুলো বলছেন সেই কথাগুলো আপনার দল 34 বছর বললে আরো ভালো লাগতো। আপনাদের যত জ্ঞানের উন্মেষ ঘটলো সবই আপনারা শূন্য হয়ে যাওয়ার পরে। তো এই জ্ঞান নিয়ে আপাতত আপনার জীবদ্দশায় আর বাম শাসন এই পশ্চিমবঙ্গে দেখবেন না, এটা নিশ্চিত। আপনারা যখন আমি বলি সময় শেষ কোহিনুর বাবু শেষ করতে হবে। ভাই ভারতবর্ষে উদাহরণ নেই যে একজন রাজ্যের পিডব্লিউডি মন্ত্রী মুখ্যমন্ত্রীর বেটাকে চোর বলেছে। এরকম এক্সাম্পল আমি শুনিনি, হ্যাঁ, পরিষ্কার বলেছে মুখ্যমন্ত্রীর বেটা চোর। পিডব্লিউডির মন্ত্রীর নাম যতীন চক্রবর্তী, মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু, যাকে চোর বলেছে তার নাম চন্দন বসু। আপনি শরিক দল ছোট ভাই, সেই শরিক দলের যতীন চক্রবর্তীর পিডব্লিউডি মন্ত্রীর কি অবস্থা হয়েছিল আপনারা মনে করুন আপনাদের 34 বছরের জমানায়। তারপরে সে টিভিতে বসে সন্ধ্যাবেলা আপনারা মোরাল জ্ঞান দেবেন, কারণ কি আপনাদের এলাকায় বলার সুযোগ নেই? টিভিতে দয়া দক্ষিণ পান বলে 2-3 মিনিট বলতে পারেন। আমার সময় যেহেতু একেবারে শেষ, আমি একটা জিনিস বুঝতে পারছি যে প্রত্যেকেই চেষ্টা করছেন তার আমলটাকে অন্তত স্পষ্ট স্বচ্ছ বলে প্রমাণ করবার, কিন্তু এ রাজ্যের বেকাররাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন। আমি কি 10 সেকেন্ড দিতে পারি প্লিজ? আমার প্রশ্নের উত্তর আমি এখনো পেলাম না। বারবার যে কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে, আমরা তো বিভিন্ন কমিশন গঠন তো করিয়েছিলাম, পশ্চিমবাংলাতেও ভাঙচুর করিয়েছি, কেন্দ্রেও করিয়েছি। আমরা আমাদের শরিক দলের নেতাদেরকে যাদের এগেইনস্টে অভিযোগগুলো ছিল আমরা কিন্তু বাংলার বেকাররা কি প্রশ্নের উত্তর পেলেন সন্দীপা? আমার ধারণা তারা এখনো পর্যন্ত প্রশ্নের উত্তর পাননি। সত্যি কোনো দল কোনোদিন মানুষকে স্বজন ভাববে কিনা, জনগণকে স্বজন ভাববে কিনা? সময় একেবারে শেষ। সজল ঘোষ, কোহিনুর মজুমদার, সুপ্রিয়া ভট্টাচার্য, বিক্রম বাহাদুর মন্ডল, সন্দীপা, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্ক শেষ করছি। ফিরে আসছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। অনির্বাণের রবিবার এখানেই শেষ করছি, এরপর চোখ রাখুন সোজাসুজি শোনায়।